হ্যালো সিটিজেন, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর সহজ রাষ্ট্রবিজ্ঞান কোর্সে স্বাগত জানাচ্ছি। আজকে উচ্চ মাধ্যমিক 2025-এর প্রথম অধ্যায়ের সেকেন্ড পার্ট। ওকে, আগের দিন আমরা আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি এগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের ক্লাসে আমরা কি কি পড়বো? আজকে প্রথমে পড়বো যে জাতীয় ক্ষমতা কি, ওকে, এবং জাতীয় ক্ষমতার বিভিন্ন উপাদান। নেক্সট কি পড়বো? জাতীয় স্বার্থ কি, তারপরে জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগ, জাতীয় স্বার্থ রক্ষার উপায়, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থ ভূমিকা, জাতীয় স্বার্থ কতটা গুরুত্বপূর্ণ এটা। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই দেখি ক্ষমতা কি জিনিস। দেখো, ক্ষমতা সাধারণভাবে আমরা ক্ষমতা বলতে কি বুঝছি, যে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর নিজের ইচ্ছা অনুযায়ী তাদের আচার আচরণ বা কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা, তাই না? এখন তোমার মা তোমার উপরে নিয়ন্ত্রণ করছে। তুমি বললে যে আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব, না বাবু তুই যাবি না। তোমার মা বলল, শেষ। আর যাবে তুমি? যেতে পারবে? এটা মেয়েদের জন্য বিশেষ করে হয়, বা ছেলেদের ক্ষেত্রে তার বাবা, না তুই যাবি না, আমি বলছি যাবি না, শেষ। এটা কি? তোমার আচার আচরণ কাজের উপরে তোমার বাবা মার নিয়ন্ত্রণ, তাই না? সেই রকমই বলছে ক্ষমতা এটাই, যেটা অন্যের আচার আচরণের উপরে কি নিয়ন্ত্রণ করতে পারার যে সামর্থ্য, এটাই হচ্ছে ক্ষমতা। এখন এই যে ক্ষমতার সংজ্ঞা দিতে গিয়ে অর্গানস কি বলছেন, ক্ষমতা হলো নিজের লক্ষ্য অনুযায়ী অন্যজনের আচার আচরণকে প্রভাবিত করার সামর্থ্য। আবার অন্যদিকে মর্গেনথাউ কি বলছেন, কোনো ব্যক্তির মন ও কাজের উপর অন্য আর একজন ব্যক্তির নিয়ন্ত্রণ করাই হলো, বা নিয়ন্ত্রণ করার সামর্থ্যই হলো ক্ষমতা। দেখো, এখন তুমি সাধারণত এটা খুব মেয়েরা করতে পারে, এখন মেয়েরা ছেলের উপর মানে নিয়ন্ত্রণ করতে পারে, তুমি এই করবে না, তাহলে তোমার সঙ্গে কথা বলবো না। এবং ছেলেটা শোনেও কথাটা। এটা কি হচ্ছে? দেখো, এই উদাহরণগুলো মজার ছিল। আমি কি বলেছিলাম প্রথম দিনে, যে গল্পের ছলে হাসতে খেলতে যে সমস্ত পড়াশোনা হয়ে যায় সেটাই পড়াশোনা। তো সিরিয়াস নেওয়ার কিছু নেই, জাস্ট ধরে নাও, ঠিক আছে, যে তুমি এটা করবে না, তবে আমি তোমার সঙ্গে কথা বলবো না। কি হচ্ছে? প্রভাব বিস্তার করছে। এখানে শারীরিকভাবে হয়তো সে তুলনামূলক দুর্বল, আমি বলছি না দুর্বল, তুলনামূলক একটা পুরুষের থেকে শারীরিকভাবে সাধারণত মেয়েরা দুর্বল হয়, মানসিক দিক দিয়ে আবার সেই শক্তিশালী, ঠিক আছে। ইভেন একটা পুরুষের থেকে মানসিক দিক দিয়ে অনেক উঁচুতে থাকে, 3 বছর আগে থাকে, এরকম একটা কথা রয়েছে, ঠিক আছে, ও পরে কখনো বলবো। কি হচ্ছে, যে প্রভাব বিস্তার করছে, ওই প্রভাব বিস্তারকে ক্ষমতা বলছে না, ওর যে সামর্থ্যটা, সেম জিনিস অন্য কোনো মেয়ে হয়তো পারবে না। সাপোজ তোমার উপরে তোমার মা যতটা প্রভাব ফেলবে, অন্য কেউ ততটা প্রভাব ফেলতে পারবে না। তাহলে তোমার মায়ের সামর্থ্যটা বেশি, ক্ষমতাটা বেশি। সামর্থ্যটাকে বলা হচ্ছে, যেটা ফেলছে সেটাকে নয়, ঠিক আছে। এটাই হচ্ছে ক্ষমতা। খুব সহজভাবে আশা করি বোঝা গেছে। দেখো, এই যে ক্ষমতা, তোমার কতটা ক্ষমতা থাকবে সেটার বিভিন্ন উপাদান রয়েছে। উপাদান বলতে কি বোঝাচ্ছে? এক কথায়, তুমি তোমার মায়ের কথা যতটা শুনবে, তোমার বন্ধুর মায়ের কথা অতটা শুনবে না, বা একটা অপরিচিত ছেলে বা মেয়ের মায়ের কথা তুমি শুনবে না। কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে। তোমার মায়ের হাতে মারার পারমিশন রয়েছে, সে মারতে পারে, জন্মদাত্রী। বাবার হাতে পারমিশন রয়েছে, তাই না? বেশ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে তার মধ্যে। এছাড়া তুমি ধরো সেই শক্তিশালী একজন ছেলে বা মেয়ে,
একটা লিকলিকে প্যাংলা ছেলেকে ভয় পাবে? নিশ্চয়ই না। দেখালো তুমি শক্তিশালী, বাট সামনে 1000 ছেলে মারতে চলে এসছে, তুমি ভয় পাবে? নিশ্চয়ই হ্যাঁ। যতই সাহস থাক ওখানে একটা ভয় চলে আসবে। সেই রকমই এই যে রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে, এই রাষ্ট্রের ক্ষমতার বিভিন্ন উপাদান রয়েছে, যে কি কি বিষয় তোমার থাকলে আমি কি তোমার উপরে তোমার ক্ষমতাটা আমি মানব, তাই না? যেরকম বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকরা বিভিন্ন মতবাদে, যে কেউ 2 ভাগে ভাগ করেছেন, কেউ 3 ভাগে, কেউ 7 ভাগে, কেউ 12 ভাগে, কেউ 9 ভাগে, ঠিক আছে? এইচ কার 3টে ভাগে ভাগ করেছেন। আমরা অনেকগুলোই করব, আমরা পার্টিকুলার কোনো একটা নিয়ে দেখব না। এইচ কার কি বলছে? সামরিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, আর একটা হচ্ছে জনমত গঠনের ক্ষমতা। দেখো, যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই সামরিক ক্ষমতাটা খুব গুরুত্বপূর্ণ। মানে কি, সেই রাষ্ট্রের সামরিক শক্তি কেমন, তাদের আর্মি কেমন, তাদের আর্মির যে হেড লিডার তারা কেমন, এক কথায় নেতা, তাদের স্ট্র্যাটেজি কেমন, তাদের অস্ত্র কেমন রয়েছে, তাদের কাছে কি পারমাণবিক বোমা রয়েছে, তাদের কাছে কি মিসাইল রয়েছে, তাদের কাছে ট্যাঙ্ক রয়েছে, তাদের কি উড়োজাহাজ রয়েছে, যুদ্ধজাহাজ রয়েছে, এটসেট্রা। তাদের কতটা আপগ্রেডেড টেকনোলজি রয়েছে তাদের অস্ত্রশস্ত্রে, সে সমস্ত বিষয়। তো সামরিক দিক দিয়ে শক্তিশালী হলে অন্য রাষ্ট্র একটু হলেও ভয় পাবে। তোমার ক্ষমতা এই দিক দিয়ে বিচার করা যেতেই পারে, তুমি কতটা শক্তিশালী। অর্থনৈতিক দিক দিয়ে, অর্থনৈতিক ক্ষমতা যে ব্যাপারটা এসছে, বলছে তুমি কতটা অর্থনৈতিক দিয়ে শক্তিশালী, সেটাও কিন্তু তোমার ক্ষমতা বিচার করবে। আন্তর্জাতিক রাজনীতিতে তোমার স্থান করে দেবে। বোঝা যাচ্ছে? তুমি ভাবো, এই যে রাশিয়া কিন্তু সামরিক দিক দিয়ে সেই উন্নত, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যেহেতু সে পিছিয়ে ছিল, তো সেই অনুসারে আন্তর্জাতিক রাজনীতিতে তার গুরুত্ব অনেকটাই হারিয়েছে। বোঝা গেল? এছাড়া আসছে জনমত গঠনের যে ক্ষমতা। জনমত গঠনের ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে? যে জনগণ কতটা শক্তিশালী, জনগণের মধ্যে কি বিরোধ রয়েছে, এবং প্রচারের মাধ্যমে, জনমতের মধ্যেই পড়ছে, প্রচারের মাধ্যমে একটা যে তোমার ক্ষমতা, আমার রাষ্ট্রে এই রয়েছে, আমার রাষ্ট্রে ওই রয়েছে, আমার রাষ্ট্র খুব শক্তিশালী, এই যে প্রচারের ব্যাপার মাধ্যমে কি হতে পারে রাষ্ট্রের ক্ষমতা বিচার করা যেতে পারে। বোঝা গেল? দেখো, এছাড়াও আমরা বিভিন্নভাবে বলতে পারি। এছাড়াও অনেকে অনেক রকমভাবে বলেছে, যেরকম কেউ ভূগোল মানে ভৌগোলিক অবস্থানের কথা বলেছে। যেরকম ইংলিশ চ্যানেল দিয়ে ঘেরা ব্রিটেন একসময় দুর্ভেদ্য ছিল, ইংলিশ চ্যানেল দিয়ে ঘেরা বলে দুর্ভেদ্য, তাই না? তুমি ভাবো, এই যে বাংলাদেশ রয়েছে, আমাদের ভারত, ওদের 3 সাইডই ভারতবর্ষ দিয়ে ঘেরা, আর এক সাইড বঙ্গোপসাগর, তাই না? ও ওদেরকে চাইলেই আমরা ধরতে পারি, বাঁচবে কিভাবে? বাঁচতে পারবে না। কিন্তু আমরা তো শান্তিপূর্ণ দেশ, আমরা ওদেরকে হেল্প করেছিলাম স্বাধীনতা পেতে, ঠিক আছে, ওটা পরের কথা। যে রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান কেমন হবে, বা ভৌগোলিক অবস্থান যদি ঠিকঠাক হয়, তবে তাদের কি সম্পর্কটা বা তাদের যে শক্তি, প্রতিরক্ষার ব্যাপারটা যেটা রয়েছে, সেটা কিন্তু শক্তিশালী হচ্ছে, তাই না? ফলে তার ক্ষমতাটাও বৃদ্ধি পাচ্ছে, প্লাস পয়েন্ট থাকছে তার। এছাড়া কি জনসংখ্যা, দেখো, জনসংখ্যা যত বেশি হবে তাদের কি শক্তিও বেশি, ক্ষমতাও বেশি। হ্যাঁ, এর মধ্যে যদি বেকারত্ব থাকে, দারিদ্রতা থাকে, তখন আবার এটা কিন্তু মাইনাস পয়েন্ট, দুর্বল করে দেবে। আমরা বর্তমানে আমাদের ভারতবর্ষে দেখতে পাচ্ছি, এটা শক্ত বা শুনতে খারাপ লাগলেও সত্যি, যে বেকারত্বের হার অনেক, দারিদ্র্যের হার অনেক। কাগজ কলমে সব রয়েছে যে আমরা 5 নম্বরে অর্থনৈতিক দিক দিয়ে রয়েছি, কিন্তু
গড়ে পত্তায় যদি আমরা দেখি, গড়ে পত্তায় যে প্রতিটা মানুষের আয়, সেই আয় অনেক কম। আমরা বলছি প্রতিদিন চাকরি দিচ্ছি এত এত, কিন্তু মানে খাতা কলমে আছে চাকরি দিচ্ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা চাকরি পাচ্ছি না অনেকেই। এখানে কি হচ্ছে? দুর্বল আমরা দেখাচ্ছি আমাদের সামরিক শক্তি অনেক, অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ছি, জনসংখ্যার দিক দিয়ে পিছিয়ে পড়ছি, তাই না? রাশিয়া যেরকম অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছিল বলেই তো আন্তর্জাতিক রাজনীতিতে নিজের অস্তিত্ব হারাতে বসেছিল, তাই না? এছাড়া আর কি আসছে? জনসংখ্যা গেল, অর্থনীতি গেল, ভৌগোলিক অবস্থান গেল, আর প্রাকৃতিক সম্পদের কথা আমরা বলতে পারি, তাই না? যে রাষ্ট্রে যত বেশি প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই রাষ্ট্র তত শক্তিশালী। দেখো, ধরো আমাদের দেশ অনেকটাই শক্তিশালী এই দিক থেকে। আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ যথেষ্ট রয়েছে, খুব কম বিষয় রয়েছে যেগুলোতে আমরা পিছিয়ে রয়েছি, ঠিক আছে? এই যে প্রাকৃতিক সম্পদ যদি একটা রাষ্ট্রে থাকে, তাহলে আমরা অন্য রাষ্ট্রে তুলনামূলক কম নির্ভরশীল হয়ে পড়ব, তাই না? কম নির্ভরশীল থাকবো। আমরা কি জানি, প্রতিটা রাষ্ট্রের উপর সাধারণত নির্ভরশীল, কেউ পারফেক্ট হয় না। কিন্তু যদি আমাদের প্রাকৃতিক সম্পদ অনেক বেশি থাকে, তাহলে আমরা তুলনামূলক কম নির্ভরশীল হব। তাহলে এই দিক দিয়ে আমরা শক্তিশালী হতে পারি, তাই না? এছাড়া এই যে প্রাকৃতিক সম্পদকে আহরণ করে আমরা এক্সপোর্ট করতে পারি, অন্য দেশে রপ্তানি করতে পারি, ফলে আমাদের অর্থনৈতিক উন্নতি ঘটতে পারে। এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়েই আমরা অন্যান্য সেক্টরে আমাদের কি করতে পারি? উন্নতি ঘটাতে পারি, তাই না? আশা করি ক্ষমতা কি এবং ক্ষমতার বিভিন্ন উপাদান সম্পর্কে বেসিক ধারণা পাওয়া গেছে। হ্যাঁ, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আমরা আগে ক্লাস নিয়েছিলাম, সেটা দেখে নিও, ঠিক আছে? এবার আমরা জাতীয় স্বার্থ নিয়ে দেখব। আর হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? কমেন্ট করে জানাও, আমি অ্যান্সার দিয়ে দেবো, টেনশন নেই। ওকে, এবার আমরা জাতীয় স্বার্থটা কি এটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, জাতীয় স্বার্থ কথার মধ্যেই স্বার্থ লুকিয়ে রয়েছে, তাই না? মানে কি, এই যে স্বার্থ ব্যাপারটা, নিজস্ব কিছু চাহিদা, একটা রাষ্ট্রের কিছু চাহিদা, রাষ্ট্রের জনগণের কিছু চাহিদা যখন জাতীয় স্তরে চলে যাচ্ছে বা আন্তর্জাতিক স্তরে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা জাতীয় স্বার্থ বলে থাকছি, সাধারণভাবে আমরা এটা বললাম। আসলে জাতীয় স্বার্থটা যে কি, সেটা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরাও কনফিউজড। মানে কনফিউজড বলতে বোঝাতে চাইছি যে এক রাষ্ট্রবিজ্ঞানী এক মতবাদ দিচ্ছে। কোনো রাষ্ট্রবিজ্ঞানী বলছে জাতীয় স্বার্থ হচ্ছে এটা, আরেকটা রাষ্ট্রবিজ্ঞানী বলছে না ওটা নয় আরেকটা। মানে একজন এক রকম মতবাদ দিচ্ছে। যেরকম জাতীয় স্বার্থের সংজ্ঞা দিতে গিয়ে হার্টম্যান কি বলছেন? হার্টম্যান তার বইতে দ্য রিলেশন অফ নেশন নামক একটা বইতে তিনি জাতীয় স্বার্থ বলতে বুঝিয়েছেন যে কোনো রাষ্ট্রের বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা, যেটা প্রতিটা সার্বভৌম বা স্বাধীন রাষ্ট্রই কি অর্জন করতে চায়, ঠিক আছে? তিনি আরও বলছেন যে প্রতিটা রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষা এক হতে পারে না। সাধারণত এটাই ঠিক, কোনো মানুষের আশা আকাঙ্ক্ষা এক হয়? তোমার, আমার, তোমার বন্ধুর বা অন্য কারোর? আমাদের সবাইকার আশা আকাঙ্ক্ষা এক হবে? কারো আইফোন চাই, কারো একটা ছোট ফোনেই হয়ে যায়, তাই না? কারো বাইক চাই, কেউ হেঁটেও যায়, কারো সাইকেল হলেই হবে, আর কেউ হেঁটেও যেতে পারে। সবাইকার আকাঙ্ক্ষাটা আলাদা। সেরকম বলছে কোনো রাষ্ট্রের আকাঙ্ক্ষা এক নয়, এবং সময়ের সঙ্গে সঙ্গে আকাঙ্ক্ষা পরিবর্তন হতে থাকে। আমাদের ছোটবেলায় আমার যেরকম আকাঙ্ক্ষা ছিল যে একটা খাতা, ওই দামি পেন্সিল বক্সটা, এটাই, আর কিচ্ছু না। কিন্তু বর্তমানে আকাঙ্ক্ষাটা চেঞ্জ হয়েছে, এখন আমার অন্য কিছু লাগবে, তাই না? বাইক লাগবে,
একটা ভালো ল্যাপটপ লাগবে, ফোন লাগবে, এটসেট্রা এটসেট্রা। সেই রকমই বলছি, সময়ের সঙ্গে আকাঙ্ক্ষাও পরিবর্তন হয়। তাই কোনো রাষ্ট্রের স্বার্থ এক হতে পারে না এবং কোনো রাষ্ট্রই তার স্বার্থ ছাড়তে চায় না। ন্যূনতম বিষয় কেউ ছাড়বে না এবং এই স্বার্থটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় একটা রাষ্ট্রের কাছে যে এর জন্য কোনো রাষ্ট্র যুদ্ধ পর্যন্তও যেতে পারে। ওকে, অন্যদিকে লিঙ্কন এবং প্যাডলফোর্ড কি বলছেন? তারা বলছেন জাতীয় স্বার্থ বলতে প্রধানত রাষ্ট্রের প্রধান মূল্যবোধগুলোকে বোঝাচ্ছে। এখানে প্রধান মূল্যবোধগুলো কি কি? যেরকম জাতীয় কল্যাণ, মানে কি নিজস্ব রাষ্ট্রের কল্যাণ, জাতীয় যে রাজনৈতিক বিশ্বাসের কি নিরাপত্তা, মানে এই যে আমরা সাধারণত ভোট দিয়ে কাউকে চুজ করছি, আমরা যে লিডারকে চুজ করছি, সেই লিডারটা আর সঙ্গে আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা যাতে না ভাঙে, ওই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার জন্য বা বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা এমন কোনো নীতি নির্ধারণ করব না যেটা আমার দেশের কি জনগণের ক্ষতি হবে, আমার দেশের ক্ষতি হবে, তাই না? এই যে একটা বিশ্বাসের সম্পর্ক, এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিশ্বাস, সেই বিশ্বাসটাও ভাঙবে না, এটাকেও আমরা বলতে পারি। বোঝা গেল? এছাড়া কি বলছে? ভূখণ্ডের অখণ্ডতা এবং আত্মসংরক্ষণ। দেখো, এখন এই যে আমাদের ছেলে পাকিস্তান ও কাশ্মীরের কিছু অংশ নিয়ে বসে রয়েছে। এখন আমাদের ছেলে যদি বলে, বাবা বাবা তুমি, আমি তোমার ওখানে আর ঝামেলা করবো না, তুমি আমার ওই কাশ্মীরটাকে দিয়ে দাও। আমরা দেব? নিশ্চয় না। সেরকম আমি যদি আমাদের ছেলেকেই বলি পাকিস্তানকে, তাহলে সে দেবে? দেবে না। তাকে যদি বলি পুরো পাকিস্তানটা আমাকে দিয়ে দাও, দেবে? তোমাকে আমি কাশ্মীর দিয়ে দেবো, তুমি পুরো পাকিস্তানটা আমাকে দিয়ে দাও, দেবে না। সেই রকমই, মানে কেউ কার জাতীয় স্বার্থটাকে ছাড়বে না। এখন দেখো, এই যে জাতীয় স্বার্থটা কি জিনিস, সেটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি থাকলেও বা বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকরা বিভিন্ন মতবাদ দিলেও আমরা এর একটা সংজ্ঞা দিতে পারি। কি বলতে পারি? যে জাতীয় স্বার্থ হলো জাতির সেই সমস্ত লক্ষ্য বা আকাঙ্ক্ষা যেগুলি রাষ্ট্র পূরণ করার জন্য সচেষ্ট হয়, সবসময় মানে অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? এই সমস্ত লক্ষ্য বা আকাঙ্ক্ষাগুলির মধ্যে কি পড়ছে? যেরকম জাতীয় নিরাপত্তা, সার্বভৌমিকতা রক্ষা, ভূখণ্ড রক্ষা, ঠিক আছে, জাতীয় মূল্যবোধ এবং জাতির জীবন ধারণের সংরক্ষণ, এছাড়া জাতির উন্নয়ন, অর্থনৈতিক রাজনৈতিক দিক দিয়ে উন্নয়ন, সাংস্কৃতিক দিক দিয়ে উন্নয়ন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। ঠিক আছে? দেখো, এবার আমরা একটু জাতীয় স্বার্থের শ্রেণীবিভাগটা একটু দেখি। দেখো, এই জাতীয় স্বার্থকে অনেক ভাগে আমরা ভাগ করে থাকি, কিন্তু সবথেকে গ্রহণযোগ্য বলতে পারো বা সবথেকে প্রচলিত বলতে পারো যে টমাস রবিনসন এই জাতীয় স্বার্থকে সাধারণত 6টি ভাগে ভাগ করেছেন। 6টি না, টোটাল 9টি, কিন্তু 6টি সবথেকে প্রসিদ্ধ। ঠিক আছে? রবিনসনই আরও 3টে উপবিভাগে ভাগ করেছে, সেটা পরের কথা। ঠিক আছে? আমরা 6টিকেই গুরুত্ব দেব। কি কি? একটা মুখ্য জাতীয় স্বার্থ, 2 নম্বর হচ্ছে গৌণ জাতীয় স্বার্থ, 3 নম্বর স্থায়ী জাতীয় স্বার্থ, আর 4 নম্বর পরিবর্তনীয় জাতীয় স্বার্থ, 5 নম্বর সাধারণ জাতীয় স্বার্থ এবং 6 নম্বর সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। ওকে, প্রথমে আসি মুখ্য জাতীয় স্বার্থ। দেখো, প্রতিটা রাষ্ট্রের কিছু প্রাকৃতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিচয় থাকে। ঠিক আছে? এখন এই যে এটাকে আমরা কি বলছি? এইগুলোকেই মুখ্য জাতীয় স্বার্থ বলছি। এর মধ্যে কি পড়ছে? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভূখণ্ডগত দিক দিয়ে, যেই জাতীয় স্বার্থের জন্য কোনো রাষ্ট্রই মীমাংসা করতে রাজি নয়। যেরকম চীন ভারতবর্ষের কিছু অংশ দখল করে বসে রয়েছে,
এখন চীন এসে বললো, দেখো তোমাদের দেশে আমি বেশ কিছু প্রোডাক্ট পাঠাবো, চাইনিজ প্রোডাক্ট, যেটা বেশি দিন চলে না, সেই চাইনিজ প্রোডাক্ট আমরা পাঠাবো, তোমরা আমাদের ওই লাদাখের যে অংশটুকু আমরা দখল করেছি সেটা আমাদেরকে দিয়ে দাও। এখানে কি আমরা ভারতবর্ষ মীমাংসা করব? আমরা তো শান্তিপূর্ণ দেশ, আমরা অন্য দেশের দখল করি, না হলে আমরা উদাহরণ দিতাম যে আমরা একটা দখল করে রেখেছি, সেটা আমরা যদি বলি যে ওটা দিয়ে দাও, দেবে তারা? দেবে না, তাই না? সেটা পরের কথা। অথবা ধরো আমি বললাম যে আমাদের দেশের যে সংস্কৃতি, আমরা ব্রিটেনে গিয়ে বললাম, দেখো তোমরা আমাদের দেশের মতো কালচার পালন করো, তোমাদের দেশের কালচার বাদ দাও, এর ফলে তোমাদেরকে আমরা এত টাকা দেব, আমাদের যে ইন্টেলিজেন্স রয়েছে সেই ইন্টেলিজেন্স তোমাদেরকে দেব। হবে? হবে না। বলছে কোনো রাষ্ট্রই ভূখণ্ডের দিক দিয়ে, সংস্কৃতির দিক দিয়ে বা প্রকৃতিগত দিক থেকে মীমাংসা করতে চায় না। ঠিক আছে, এটাই হচ্ছে মুখ্য। বোঝা গেল? এবার নেক্সট একটা বিষয় আসি, সেটা হচ্ছে গৌণ জাতীয় স্বার্থ যেটা রয়েছে। দেখো গৌণ জাতীয় স্বার্থটা কি জিনিস? যেরকম এটা মুখ্য জাতীয় স্বার্থের মধ্যে অত গুরুত্বপূর্ণ নয়, বাট বেশ গুরুত্বপূর্ণ, মানে দরকার। যেরকম এক রাষ্ট্রের থেকে অন্য রাষ্ট্রে কি বিভিন্ন নাগরিকরা বসবাস করে, সেই বসবাসের ভিত্তিতে যে জাতীয় স্বার্থটা হয়। যেরকম ধরো আমাদের বাংলাদেশের কেউ এখানে বসবাস করছে, অথবা আমাদের ভারতবর্ষের কেউ বাংলাদেশে বসবাস করছে, অথবা ইংল্যান্ডে, তখন কি হবে? এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সম্পর্ক করে বৈদেশিক নীতি গড়ে উঠবে। সম্পর্ক যেটা গড়ে উঠেছে সেখানে আমরা বলবো যে আমাদের যে নাগরিকরা ওখানে রয়েছে ঠিক থাকে যেন, সেটা দেখার দায়িত্ব তোমাকে দিলাম। যেরকম আমাদের যখন আমরা ছোট ছিলাম, আমার মা বাবারা যখন ঘুরতে চলে যেত পাশের বাড়িকার, দেখিস আমার ছেলেটারে বা আমার মেয়েটারে, সেই রকম। এইগুলো হচ্ছে গৌণ, যে তাদের সুরক্ষিত রাখার যে দায়িত্বটা কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই, যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই এটা খুব ম্যাটার করছে। কি? যে আমার দেশের নাগরিক তোমার ওখানে রয়েছে, তবে তুমি তাকে দেখো। এছাড়া শুধুমাত্র আমরা পুরোপুরি ওর উপরে ছেড়ে দিচ্ছি না, আমরা এখানে কিছু বৈদেশিক নীতি নির্ধারণ করছি। আমাদের স্বার্থটা কি আছে, ওকে সংরক্ষিত রাখা, বা আমাদের এখান থেকে বিভিন্ন সরকারি অফিসাররা কূটনৈতিক যে বা সরকারি কাজে আমাদের অন্য দেশে যায়, সেখানে আমরা কি করছি, ওই রাষ্ট্রের সঙ্গে আমরা, আমাদের সরকার একটা ভালো সম্পর্ক গড়ে তুলছে, যে আমরা যে যাদেরকে পাঠাচ্ছি তারা যেন ওখানে ভালো থাকে, এই জিনিসটা দেখার দায়িত্ব। যেখানে আমাদের স্বার্থটা লুকিয়ে রয়েছে, আমাদের রাষ্ট্রের স্বার্থ লুকিয়ে রয়েছে। ধরো তুমি ইংল্যান্ডে যাবে, আমাদের সরকার রয়েছে, আমাদের সরকার ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে, যে দেখো এই এক্স কে পাঠাচ্ছি আমি বা ওয়াই কে পাঠাচ্ছি, তুমি তাকে ঠিক রাখবে, তাকে দেখার দায়িত্ব তোমাকে দিলাম, এর ফলে আমি কিছু দিচ্ছি তোমাকে। তোমার রাষ্ট্রে কেউ যদি আমার এখানে আসে, তার সুরক্ষিত রাখার দায়িত্ব আমার। এই রকম। বোঝা গেল? নেক্সট আসছে স্থায়ী জাতীয় স্বার্থ। দেখো স্থায়ী জাতীয় স্বার্থ কি? যেগুলো পরিবর্তন করা যায় না, যে কোনো রাষ্ট্রের কিছু স্থায়ী স্বার্থ থাকে। যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ব্রিটেন বাণিজ্যের স্বার্থে সেই প্রাচীনকাল থেকেই বা প্রথম দিক থেকেই কি করছে, নৌযাত্রার যে ব্যাপারটা, সামুদ্রিক অঞ্চলে নৌযাত্রার যে ব্যাপারটা, সেটাকে স্বাধীনভাবে যাতে করতে পারে তার দিকে প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কি করছে, যে তার প্রভাব বিভিন্ন রাষ্ট্রে যাতে পড়ে তার জন্য সচেষ্ট হচ্ছে। এটা হচ্ছে তাদের স্থায়ী জাতীয় স্বার্থ। বোঝা গেল? এবার পরিবর্তনশীল জাতীয় স্বার্থ।
পরিবর্তনশীল জাতীয় স্বার্থ কি? যেটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হতে থাকে এবং এই সমস্ত জাতীয় স্বার্থগুলো নির্ধারণ হয়ে থাকে মানুষের ব্যবহার, তারপরে বিভিন্ন জাতিগোষ্ঠীর চাহিদা, বোঝা গেল, এর ওপর। এই যেগুলো অ্যাকচুয়ালি বলতে পারি আমরা সময়ের সঙ্গে পরিবর্তন হতে থাকে। এক সময় ধরো 1800 সালে যে চাহিদাটা ব্রিটেনের ছিল, সেই চাহিদাটা এখন বা সেই স্বার্থটা এখন যদি ফলাতেও চাই, পেরে উঠবে না, তাই না? আমাদের রাষ্ট্রের উপর যে তার এখন স্বার্থ কি? আমাদের রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করা, করে কি করা? সম্পর্ক ভালো করে এখান থেকে কিছু জিনিস তাদের দেশে যেগুলো অভাব রয়েছে, আমাদের দেশে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যাওয়া, এবং তাদের দেশে যেগুলো রয়েছে বা আমাদের দেশে সেই জিনিসের কমতি রয়েছে সেগুলোকে দেওয়া, এরকমই, তাই না? বা ট্যুরিস্ট স্পট যেগুলো, বোঝা গেল, সেগুলো আদান প্রদান করে, যে আমাদের দেশ ওখানে ঘুরতে যাবে, ওদের কেউ আসবে, ওকে, ঠিক আছে। নেক্সট আসছে সাধারণ জাতীয় স্বার্থ। এখন কথা হচ্ছে এই সাধারণ জাতীয় স্বার্থ কি? দেখো, কোনো একটা বিষয় যখন একটা হিউজ জাতির ওপরে, নট অনলি পার্টিকুলার একটা দেশ, হিউজ জাতি, বিভিন্ন দেশ, যেরকম ইউরোপ জাতি একটা আছে, ইউরোপের বিভিন্ন দেশে যেরকম বিশ্ব শান্তি রক্ষার জন্য বা ক্ষমতার সমতা বজায় রাখার জন্য কি ব্রিটেন কি করেছে? এই দায়িত্বটা নিয়েছে যে যাতে সমতা বজায় থাকে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, যাতে ক্ষমতা কেউ অনেক বেশি না হয়ে যায়, ক্ষমতা অনেক কম না হয়ে যায়, বিশেষ করে সবগুলো যাতে একটা সমতা থাকে, যাতে ভবিষ্যতে লড়াইটা না হয়, এই দায়িত্বটা ওরা নিয়েছে। এই জিনিসটাকে ব্রিটেনের মানুষরা বা ব্রিটেন সরকার তাদের স্বার্থের, সাধারণ জাতীয় স্বার্থের মধ্যে রেখেছে, বোঝা গেল? নেক্সট আসছে সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ কি? এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। এই যে জাতীয় স্বার্থর কথা বললাম, সাধারণ জাতীয় স্বার্থ, এই যে ব্রিটেন পুরো ইউরোপের কি করেছে? ক্ষমতার বজায় রাখার জন্য, ক্ষমতার সাম্য বজায় রাখার জন্য দায়িত্ব নিয়েছে। এইটা প্রযুক্ত করতে গিয়ে তাকে সাধারণত ব্রিটেনের থেকে, যে ইউরোপের অন্যান্য রাষ্ট্র ব্রিটেনের থেকে নিচে রয়েছে, কম ক্ষমতাশালী, তাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। যদি ক্ষমতা বজায় থাকে, পরিপূরক হিসেবে কাজ করছে, তাই না? যে সমতা বজায় রাখতে গেলে কি করতে হবে? এদিকে আমাকে তাদের স্বাধীনতা রক্ষা করতে হবে, কম ক্ষমতাশালী, এই এই যে একসঙ্গে হয়ে আসছে পরিপূরক হিসেবে, এটাই সাধারণত আমরা বলতে পারি সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এইবার আমরা পড়ব যে জাতীয় স্বার্থ রক্ষার উপায় কি কি। দেখো, এই যে জাতীয় স্বার্থ রয়েছে, আমরা এতক্ষণ পড়লাম জাতীয় স্বার্থটা কি জিনিস। এখন আমরা একটু চেষ্টা করি বোঝার যে জাতীয় স্বার্থ রক্ষা কি করে করা যেতে পারে। দেখো, অনেক ধরনের পদ্ধতি রয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে বল প্রয়োগের পদ্ধতি। আমরা প্রাচীনকাল থেকেই যদি দেখি, ইতিহাসের পাতা ঘেঁটে যদি দেখি, দেখতে পাবো বিভিন্ন রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের এলাকা দখল করছে, হস্তক্ষেপ করছে নিয়ে অভ্যন্তরীণ বিষয়ে, তারপরে সেখানকার সম্পদ আহরণ করছে, নিয়ে নিজের স্বার্থ রক্ষা করছে, তাই না? বা এর মধ্যে বয়কট পড়ছে। বয়কটের মধ্যে কি হচ্ছে? যেরকম রিসেন্টলি বাংলাদেশ বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, খুব এই কয়েকদিন আগে, খুব ভালো হলো জিনিসটা। ওরা মনে করছে ওদের স্বার্থটা রক্ষা করছে, অ্যাকচুয়ালি হচ্ছে না। সে পরের কথা। অ্যাকচুয়ালি বলতে চাইছি যে হ্যাঁ, ওদের কিছুটা স্বার্থ, এখন ওরা বলবে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করো, তখন ওখানে ইন্ডিয়ান প্রোডাক্টের দাম কমে যাবে। এই যে এইভাবে চাপ সৃষ্টি করে, এক কথায় বল প্রয়োগ করে বা চাপ সৃষ্টি করে জাতীয় স্বার্থ রক্ষার যে প্রচেষ্টা,
এর মাধ্যমে আমরা জাতীয় স্বার্থ কি রক্ষা করতে পারি। এছাড়া কি জোট গঠন। জোট গঠন মানে কি, কোনো একটা স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন রাষ্ট্র যখন একজোট হচ্ছে, দেখা গেল আমরা সেই ত্রিশক্তি আতাতের কথা পড়েছিলাম ইতিহাসে, তাই না, 9-10-এ। এছাড়া ওইসব কথা বাদ দিলাম, দেখা গেল আমরা একটা জাস্ট উদাহরণ নিই, বাংলাদেশ, ভারত, রাশিয়া, আমেরিকা, এইরকম বেশ কয়েকটা রাষ্ট্র একজোট হয়েছে। অন্যদিকে পাকিস্তান, আফগানিস্তান, চীন একজোট হয়েছে, খুব বড় বড় রাষ্ট্র। আমাদের ছেলে নিজেরে হাতি মনে করে, সে পরের কথা। না, এখন ওরা নিজেদের মধ্যে স্বার্থটাকে মিটিয়ে নিয়েছে। এইদিকে আমরা যে কজন একজোট হয়েছি, আমরাও নিজেদের মধ্যে যে অসামঞ্জস্য ছিল, সেই অসামঞ্জস্যকে মিটিয়ে নিয়েছি। নিয়ে আমরা কি করেছি, একজোট হয়েছি, নিয়ে একে অপরকে প্রেশার ক্রিয়েট করছি, জোট গঠন করে, যে পার্টিকুলার কোনো একটা স্বার্থ, সেটাকে কি করার চেষ্টা করছি, অ্যাকোয়ার করার চেষ্টা করছি। বোঝা গেল? সেটাই হচ্ছে জোট গঠনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা। নেক্সট কি আসছে, কূটনীতি। দেখো, এই কূটনীতি কিন্তু বেশ ইম্পর্টেন্ট বিষয়। সাধারণত বেশিরভাগ রাষ্ট্র বর্তমান সময়ে এই কূটনীতিটাকে ব্যবহার করার চেষ্টা করছে জাতীয় স্বার্থ রক্ষার জন্য। কিন্তু তুমি ভাবো যে কূটনীতি একটু যদি এদিক ওদিক হয়ে যায়, জাতীয় স্বার্থ রক্ষার থেকে ক্ষতি বেশি হয়ে যাবে, কোনো একটা ভুল যদি হয়ে যায় এর মধ্যে। ঠিক আছে, মানে কূটনীতি বা কূটনৈতিক বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আমরা জাতীয় স্বার্থ রক্ষা করতে পারি। বোঝা গেল? আমরা সিম্পলি সাধারণভাবে বোঝার চেষ্টা করছি। ওকে, আর একটা আসছে প্রচার কার্য। মানে কি, আমরা প্রচারের মাধ্যমে দেখা গেল ধরো আমরা কোনো একটা প্রচার চালালাম যে আমেরিকার বা ব্রিটেনের বিভিন্ন নাগরিকরা আমাদের দেশে ঘুরতে আসছে, এসে কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে এরকম, যে এখানে এসে খুব ভালো ব্যবহার পেয়েছে। ওরা ওখানে গিয়ে বলছে, বা ওরা যে ভিডিওটা করে নিয়ে গেছিল ওদের দেশে সেটা ছড়িয়ে গেছে। তবে ওদের দেশের কি হবে, যে আমাদের সম্পর্কে যে সমস্ত ভুল ধারণা ছিল সেগুলো ভেঙে যাবে। যেখানকার মানুষটা বেশ ভালো, ওরা আগে ভাবতো যে ভালো নাই, এখন কি ভাববে, এটা এই প্রচারের মাধ্যমে বেশ ভালো, আমরা ওখানে যাব। এখানে কি হচ্ছে, আমাদের বেশ কিছু স্বার্থ কি সংরক্ষিত হচ্ছে, বা স্বার্থ আমরা পূরণ করতে পারছি। যেরকম ওরা যখন আমাদের এখানে আমাদের ট্যুরিজমের যে ইনকামটা সেটা আসবে। এছাড়া আমরা যখন ওই রাষ্ট্রে যাব, ওখানকার মানুষরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, এটসেট্রা এটসেট্রা। এই যে রিসেন্টলি এই প্রচার কার্যের মাধ্যমে যে বাংলাদেশ ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেছে, খারাপ প্রভাব পড়েছে কিছুটা। আমাদের ভারতে ওরা আসবে ডাক্তার দেখাতে বা অন্য কোনো কাজে আসবে, সেই ক্ষেত্রে ওদের একটু প্রবলেমের মুখোমুখি হলেও হতে পারে, যে তোরা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিস, আমরা কেন তোদের এখানে থাকতে পারবো। মানে এখানকার মানুষ, সরকার হয়তো করবে না, কিন্তু এখানকার মানুষ সেটা করতে পারে। এছাড়া অর্থনৈতিক সাহায্য বা ঋণ দান। এবার বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র, অর্থনৈতিক দিয়ে উন্নত রাষ্ট্র যদি কোনো গরিব রাষ্ট্রকে হেল্প করে অর্থনৈতিক দিক দিয়ে, বা ঋণ দান করে, তবে কি হবে, অনেকাংশেই ওই যে শক্তিশালী যারা ঋণ দান করলো তারা এই কম শক্তিশালী রাষ্ট্রের উপরে কিছুটা কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ কি না? ধরো আমরা আফ্রিকার কিছু রাষ্ট্রের উপরে কন্ট্রোল নিতে, আফ্রিকা আমরা জানি গরিব মহাদেশ অনেকটাই। তো আফ্রিকার কিছু রাষ্ট্রের উপরে আমরা কি করতে যাচ্ছি, কন্ট্রোল আনতে যাচ্ছি। আমি ওই দেশের সরকারকে কি করলাম, কিছু ঋণ দান করলাম, আর্থিক সহযোগিতা করলাম, সেই সরকার আমাদের সঙ্গে কি সম্পর্কটা ভালো করবে। হ্যাঁ কি না? তুমি যদি তোমার বন্ধুকে নোটস দাও, বন্ধু নয়, একটা অপরিচিত কাউকে নোটস দাও, সে কিছুটা হেল্প পেয়েছে,
সে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, কখনো খারাপ ব্যবহার করবে না, সে যদি ভালো মানুষ হয়, তাই না? সেই রকম। ওকে, এবার এটা তো গেল। এবার আমরা বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কি এটা একটু বোঝার চেষ্টা করব। দেখো, বৈদেশিক নীতি মানে পররাষ্ট্র নীতি, মানে অন্য রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক। দেখো, এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আমরা জাস্ট কয়েক লাইনে বোঝার চেষ্টা করব, একেবারে জিস্ট বোঝার চেষ্টা করব যে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থ কতটা গুরুত্ব রাখে। এক কথায় জাতীয় স্বার্থ পুরোটাই গুরুত্ব রাখে। কোনো রাষ্ট্রই যা তার নিজের স্বার্থ ছাড়া পররাষ্ট্রনীতি নির্ধারণ করেই না। যদি করে, কোনো রাষ্ট্র যদি নিজের দেশের স্বার্থ ছাড়া যা পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি তৈরি করতে যায়, তখন তাকে দেশদ্রোহী বলা হয়ে যাবে, যদি নিজের রাষ্ট্রের ছাড়া হয়, নিজের রাষ্ট্রের স্বার্থ ছাড়া হয়। অন্য রাষ্ট্রের কথা আমি কেন ভাববো? সত্যিই তো, এটা ভাবার বিষয় রয়েছে। অন্যদিকে আমাদের আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে শুধুমাত্র আমরা জাতীয় স্বার্থ করলেই হবে না, মূল্যবোধের উপরে গুরুত্ব দিতে হবে। কারণ প্রতিটা রাষ্ট্র, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, পাকিস্তান বাদ, আমেরিকা, ব্রিটেন, এই যে বিভিন্ন রাষ্ট্রগুলো রয়েছে, সবাই যদি, বা পৃথিবীতে যেই কটা রাষ্ট্র রয়েছে সব রাষ্ট্রই যদি জাতীয় স্বার্থ করে, তাহলে তো একটা যুদ্ধ বেঁধে যাবে, তাই না? তাদের কিছু মূল্যবোধের উপরেও গুরুত্ব দিতে হবে, কি হওয়া উচিত। আমরা যে স্বার্থটা পূরণের জন্য ওই রাষ্ট্রের সঙ্গে সংযোগ স্থাপন করছি, সেই স্বার্থটা কতটা যুক্তিযুক্ত। আমি সাপোজ একজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছি এই রকম ভাবে যে, ধরো তোমার কোনো একটা ফ্রেন্ডের সঙ্গে তুমি সম্পর্ক গড়ে তুলছো, খুব ভালো, তুমি জাস্ট নিজের স্বার্থ ভাবছো, ইমোশনালি বন্ড হচ্ছ তোমরা দুজন। দেখা গেলো তুমি তোমার কিছু স্বার্থের জন্য পার্সোনাল, দেখা গেলো কোনো পরীক্ষার খাতা হতে পারে, বা পরীক্ষা হতে পারে, বা টাইম পাস হতে পারে, এর জন্য তুমি পার্টিকুলার আরেকজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছো। কিন্তু তুমি যখন তাকে ছেড়ে দেবে, কী হবে? এর কিছু ক্ষতি হতে পারে, তাই না? ইমোশনালি কানেক্ট যেহেতু হয়ে যাচ্ছে, সেরকম রাষ্ট্রের ক্ষেত্রে বলছি না ইমোশনালি কানেক্ট হতে, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি এখানে শুধুমাত্র আমার স্বার্থটাই যদি আমি দেখি, তাহলে ওর ক্ষতি হতে পারে। আমার স্বার্থটা তো নিশ্চয়ই থাকবে, সঙ্গে ওর দিকটাও দেখতে হবে। আমি ততটাই আগাবো যতটা আগালে কি একটা অমানবিক কিছু হয়ে যাবে না, মানবিকই থাকবে, কিন্তু সঙ্গে আমার স্বার্থটাও থাকবে। একটা রাষ্ট্র এমন কোনো নিজের এমন কোনো স্বার্থের জন্যে ওই দেশের যে ক্ষতি করে দেবে, সেটা যাতে না হয়। উদাহরণ হিসেবে শুধু আমার ছেলের কথাই মনে পড়ে, আমাদের রাষ্ট্রের ছেলে, পাকিস্তান। না, ও নিজের স্বার্থের জন্য আমাদের দেশে এসে বোমাবাজি করছে, কিরম বাজে জিনিস। সেটা কি হচ্ছে? মূল্যবোধের মধ্যে পড়ছে, ওই জন্যই তো সম্পর্কটা খারাপ হয়ে গেছে, যদিও বড় ছেলে আমাদের, যাই হোক, বেশি সিরিয়াস নিও না জিনিসটা, আবার কি না কি হয়ে যায়। বোঝা যাচ্ছে? এক কথায় জাতীয় স্বার্থের সঙ্গে কিছুটা মূল্যবোধ দেখতে হবে। এছাড়া কি দেখতে হবে? অন্য রাষ্ট্রে যে আমাদের এখানকার জনগণ রয়েছে, তাদের যাতে কি বলবো, সিকিউরিটিটা ঠিকঠাক থাকে, তারা ওখানে ঠিকঠাক কাজ করতে পারে, তাদের অধিকারের জন্য ক্ষুণ্ণ না হয়, বা ওই দেশে আমাদের পার্টিকুলারলি কোনো সরকারি অফিসার রয়েছে, যেরকম আইএফএস অফিসাররা থাকে, তাদের যে কূটনৈতিকভাবে তাদের সাহায্য প্রদান, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। ওভারঅল যাই করি আমরা, সেটা জাতীয় স্বার্থের মধ্যেই থাকছে, আমাদের স্বার্থটা অনেকটাই গুরুত্ব লাভ করছে। দেখো, বলছে পৃথিবী যতদিন থাকবে, যতদিন রাষ্ট্র থাকবে, ততদিন এই জাতীয় স্বার্থ থাকবে। বোঝা গেল? তো চলো আজকে এই পর্যন্তই, পরের দিনের পার্টে আবার দেখা হচ্ছে, পরের
দিন, যেদিন ক্লাস আছে। তোমাদের তো রুটিন দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে লিখতে পারো। আর আন্তর্জাতিক সম্পর্কের যে এবং আন্তর্জাতিক রাজনীতি, এই দুটোর সম্পর্কে যে ক্লাস আমরা আগে নিয়েছিলাম, সেটা যদি না দেখো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে? আর ঠিকঠাকভাবে পড়াশোনা করো। আরেকটা জিনিস তোমাদের কোশ্চেন হতেই পারে যে নোটসের ব্যাপারটা। আমরা কয়েকটা ক্লাস কমপ্লিট করে নিই, তারপরে নোটসগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আমি এখনও পুরোপুরি লেখা হয়নি, কারণ আমি রিসেন্টলি অনলাইনে যেহেতু শুরু করেছি, পুরোপুরি লিখতে হবে। লিখে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ওকে? তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।